আসসালামু আলাইকুম। ভার্সিটি ভর্তি ইচ্ছুক বাচ্চা-কাচ্চারা, ফ্যাক্টরের ২ নাম্বার ক্লাসে তোমাদের স্বাগতম সবাইকে। ফ্যাক্টরের ১ নাম্বার ক্লাসটা পেজ এবং ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। তোমরা যারা ১ নাম্বার ক্লাসটা করো না, সেই ১ নাম্বার ক্লাসটা করে তারপর ২ নাম্বার ক্লাসটা দেখবে। আর এই ফ্যাক্টর থেকে আমি ১০ টা টপিক বাছাই করেছি তোমাদের কৃষিগুচ্ছ এবং ভার্সিটি গুচ্ছর জন্য। এবং এই ১০ টা টপিক থেকেই এই বছর কৃষিগুচ্ছ এবং ভার্সিটি গুচ্ছে কোয়েশ্চেন আসবে। আরো যদি স্পেসিফিক্যালি বলি, আমি বোর্ডে যা পড়াবো সেই অংশ থেকেই কোয়েশ্চেন আসবে ইনশাআল্লাহ। চলো আমরা ক্লাস শুরু করে দেই। আচ্ছা, ফার্স্ট কথা হচ্ছে আমাদের একটু ভেক্টরের ডট গুণন নিয়ে আমাদের একটু বুঝতে হবে। ডট গুণনের বেসিক পার্টটুকু একটু শিখি। ডট গুণন। আচ্ছা, আমাদের যদি দুইটা ভেক্টর হয়, সাপোজ এ একটা ভেক্টর এবং বি একটা ভেক্টর, এই দুইটা ভেক্টরকে যদি আমি ডট গুণন করি এ ডট বি, সেক্ষেত্রে হবে এ বি কজ অফ কত থিটা, এবং এটা একটা স্কেলার রাশি। এটা আমরা জানি ভেক্টরের ডট গুণন একটা কি রাশি? স্কেলার রাশি, শুধু মান পাওয়া যাবে। আচ্ছা, সেক্ষেত্রে আমাদের যে আয়ত একক ভেক্টর আই ডট আই, জে ডট জে এবং কে ডট কে, এগুলোর পরিবর্তে কত লেখা যাবে? 1। আবার আই ডট জে, জে ডট কে, কে ডট আই, এই সবগুলো কত হবে? সবগুলো হবে কত? 0। কারণ আই ডট আই যখন করতেছি তখন দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হচ্ছে? দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হচ্ছে। আর cos 0 ডিগ্রির মান কত হয়? 1। আর আই যেহেতু একক ভেক্টর, এগুলোর মান অলওয়েজ কি হবে? অলওয়েজ 1 হবে। এটা আমাদের জানতে হবে। আচ্ছা, সেক্ষেত্রে যদি এরকম হয়, থিটা যদি আমাদের 0 ডিগ্রি হয়, থিটা 0 ডিগ্রি হলে সেক্ষেত্রে এ ডট বি ইকুয়াল টু হবে অনলি এ বি, cos 0 ডিগ্রির মান কত হয়ে যাবে? 1। আর থিটা যদি 180 ডিগ্রি হয়, তাহলে সেক্ষেত্রে এ ডট বি ইকুয়াল টু কত হবে? cos 180 ডিগ্রি মান -1, তাহলে সেটা হবে মাইনাস এ বি। আর থিটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এ ডট বি ইকুয়াল টু কত হবে? 0, কারণ cos 90 ডিগ্রির মান 0। এই যে এই অংশটা থেকে আমাদের আসবেই, এটা মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে দুইটা ভেক্টর যদি পরস্পর লম্বভাবে অ্যাক্টিভ থাকে, লম্ব মানে পরস্পর 90 ডিগ্রি কোণে যদি আসতে থাকে, সেই ক্ষেত্রে ভেক্টর দুইটার ডট গুণন কত হবে? সেক্ষেত্রে ভেক্টর দুইটার ডট গুণন কত হবে? 0 হবে। আর ডট গুণন এ বি cos থিটা যেমন আমরা এখান থেকে লিখতে পারি ax bx প্লাস ay by প্লাস কত? az bz। ax bx ay by az bz, এগুলো হচ্ছে i j এবং k এর উপাংশগুলো। i j এবং k এর উপাংশগুলো। আরেকটা বিষয় হচ্ছে, আমি ভেক্টরের ডট গুণনের ক্ষেত্রে a ডট b এর রেজাল্ট যা আসবে, b ডট a এর রেজাল্ট ঠিক তাই আসবে। সেক্ষেত্রে a ডট b ইকুয়াল টু b ডট a যদি আমি বলি, তাহলে এটি কিন্তু বিনিময় সূত্র। এটা হচ্ছে বিনিময় সূত্র। তাহলে আমরা বলতে পারি ভেক্টরের যে ডট গুণন, সেই ডট গুণন কি বিনিময় সূত্র মানে। ভেক্টরের ডট গুণন বিনিময় সূত্র মানে। তাহলে ডট গুণন থেকে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যে পার্থক্য, সেটা হচ্ছে এই যে ভেক্টর দুইটা পরস্পর যদি লম্ব হয়, তাহলে এদের ডট গুণন কত হবে? 0 হবে। বা ডট গুণন যদি 0 হয়, তাহলে এরা পরস্পর লম্ব, এটা আমরা বলতে পারি। ডট গুণন হচ্ছে বিনিময় সূত্র মানে। তারপরে আমরা এই যে একক ভেক্টর গুলো বা আয়ত একক ভেক্টর গুলো ডট গুণন আমরা জানতে হবে, কারণ এগুলো সরাসরি বিশ্ববিদ্যালয়ে চলে আসবে। আচ্ছা, তাহলে চলো আমরা একটা প্রশ্ন দেখি। এখানে কি বলা হয়েছে? বলা হয়েছে দেখো, এ এর মান কত হলে ভেক্টর দুইটা পরস্পর লম্ব হবে? এ এর মান কত হলে, এ একটা ভেক্টর দেওয়া আছে, বি একটা ভেক্টর দেওয়া আছে, বলা হচ্ছে এ এর মান কত হলে ভেক্টর দুইটা পরস্পর লম্ব হবে। অসংখ্যবার এটা বিশ্ববিদ্যালয়ে আসছে। আমি নিজে অনেকগুলো বিশ্ববিদ্যালয়ের নাম কেটে দিয়েছি, কারণ তাহলে আমার বোর্ডে লেখার জায়গা থাকে না। জাস্ট এই জিনিসগুলো এভিডেন্স দেখানোর জন্য। এই বছর যদি বলি, এটা একেবারে 1000% তুমি ইম্পর্টেন্ট ধরে রাখতে পারো এবছর গুচ্ছ এবং কিছু গুচ্ছের জন্য। আচ্ছা, সেক্ষেত্রে কি আমরা জানি ভেক্টরের ডট গুণন 0 হলে পরস্পর লম্ব হয়। তাহলে ডট গুণন কত? ax bx ay by az bz। ax হচ্ছে 2 আর bx হচ্ছে 4, তাহলে 4 দুগুণে 8 প্লাস a এবং -2, তাহলে -2 এ এখানে k এর সহগ 1 আর এখানে k এর সহগ হচ্ছে -2, তাহলে -2। এটা আমার ডট গুণন পেলাম। এই ডট গুণন ইকুয়াল টু কত হইতে হবে? 0 হইতে হবে। সেক্ষেত্রে আমি বলতে পারি -2 এ ইকুয়াল কত? -6, কারণ 8 থেকে -2 গেলে 6, এটা ওই পাশে গেলে -6, এটা ক্যান্সেল হবে।
2 যদি 3 দ্বারা কাটি তাহলে a এর মান কত হবে 3। তার মানে a এর মান যদি 3 হয় তাহলে ভেক্টর দুটো পরস্পর কি হচ্ছে, ভেক্টর দুটো পরস্পর লম্ব হচ্ছে। এই ধরনের অঙ্ক এত বেশি ইম্পর্টেন্ট, বাট উইদিন 5 সেকেন্ডের ভিতরে কিন্তু অঙ্কের রেজাল্ট বলে ফেলা যায়, এবং এই অঙ্কটা আসবেই, এটা মাথায় রেখো। আচ্ছা, আমরা যদি তারপরে যাই, দেখো কোন ভেক্টরটি এত এর উপর লম্ব। এইখানে বলা হচ্ছে কোন ভেক্টরটি, এই যে এ ভেক্টর আছে 4i প্লাস 3z এর উপর লম্ব। তাহলে এই যে আমার অপশন গুলো দেওয়া আছে, আমরা কি কাজ করব, এই অপশনগুলো তো একটা ভেক্টর, রাইট? আমি দেখবো এই ভেক্টরের সাথে কোন ভেক্টরের ডট গুণন শূন্য হয়, কোন ভেক্টর ডট গুণন শূন্য হয়, কারণ কি তারা বলা হচ্ছে লম্ব, লম্ব মানে কি ডট গুণন শূন্য হতে হবে। তাহলে সেক্ষেত্রে আমি যদি 4i 3z এর সাথে 3i 4z যদি গুণ করি তাহলে এটা কখনোই 0 হবে না, কারণ কি 3 4 12 প্লাস কত 3 4 12, ইট ইজ নট ইকুয়াল টু 0, তাহলে এ নাম্বার সঠিক উত্তর না। তারপরে দেখো আমি যদি এদিকে করি 424 প্লাস কত 0, কারণ এখানে যে সহগ আছে এখানে যে সহগ নাই, এটাও নট ইকুয়াল টু 0, তাহলে এটাও সঠিক উত্তর না। তারপরে দেখো এখানে i এর সহগ আছে, এটা i এর সহগ নাই, তাহলে 0, j এর সহগ আছে, এটা j এর সহগ নাই, 0, প্লাস এটাই k এর সহগ আছে, এই ভেক্টর এই যে এটা তার একটা ভেক্টর k এর সহগ আছে, বাট প্রথম ভেক্টরে k এর সহগ নাই, তাহলে 0, তাহলে ইকুয়ালটা আমি কি বলে ফেলতে পারি, 0 বলে ফেলতে পারি। তাহলে এটাই হচ্ছে আমার কি সঠিক উত্তর। মানে এই ভেক্টরের সাথে যদি এই ভেক্টর ডট গুণন করি তাহলে কত আসতেছে, 0 আসতেছে। যেহেতু 0 আসতেছে তাহলে এরা পরস্পর কি ভাবে অবস্থিত, এরা পরস্পর লম্ব ভাবে অবস্থিত। আমরা তারপরে যাই, বলা হচ্ছে i মাইনাস এবং j মাইনাস k এর মধ্যবর্তী কোণ, মধ্যবর্তী কোণ কেমনে বের করে, থিটা ইকুয়াল টু cos ইনভার্স ডট গুণন বাই ডট ভেক্টর দুইটার মান, থিটা ইকুয়াল টু cos ইনভার্স ডট গুণন বাই ভেক্টর দুইটার মান। এটা হচ্ছে দুইটা ভেক্টরের ডট গুণন আর নিচে হচ্ছে ভেক্টর দুইটার মান। তাহলে একটু দেখো, সরাসরি দেখো cos ইনভার্স a ডট b, তাহলে i এর সহগ 1, এখানে i নাই, তাহলে কত হবে অনলি কত হবে বলতো 0। তারপরে এখানে j এর সহগ -1, এখানে j এর সহগ 1, তাহলে সেটা কত হবে -1। এই প্রথম ভেক্টরে k এর সহগ নাই, দ্বিতীয় ভেক্টরে k এর সহগ আছে, তাহলে সেটাও কত হয়ে যাবে 0 হয়ে যাবে। আর এখানে ভেক্টর a ভেক্টরের মান হবে √1² + 1² মানে 1 2, আর এটাও হবে √1² + 1² মানে কত √2। তাহলে এখানে আমরা পাইলাম কত cos ইনভার্স মাইনাস cos ইনভার্স মাইনাস হাফ কত ডিগ্রি, cos ইনভার্স মাইনাস হাফ হচ্ছে 120 ডিগ্রি, cos ইনভার্স মাইনাস হাফ অলওয়েজ 120 ডিগ্রি। এত বেশি বার আসে cos ইনভার্স মাইনাস হাফের মান, এটা ডাইরেক্ট সবসময় মুখস্থ রাখবে, cos ইনভার্স মাইনাস হাফ হচ্ছে কত 120 ডিগ্রি। আচ্ছা, তারপরে বলা হচ্ছে দুটি ভেক্টর এত এর মধ্যবর্তী কোণ কত, এই ভেক্টর এবং এই ভেক্টরের মধ্যবর্তী কোণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে 19-20 সেশনে আসছে, আর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কতবার আসছে এটা মানে তুমি বই খুললেই তোমার টেবিলে নিশ্চয়ই কোনো না কোনো বই আছে, যে বই মানে তোমার সহায়ক বই যেটাকে বলি, তো ওইখানে দেখবা যে এই কোশ্চেন গুলো কতবার আসছে। তাহলে দেখি আমরা মধ্যবর্তী কোণ কি জানি, cos ইনভার্স, cos ইনভার্স তাদের ডট গুণন বাই ভেক্টর দুইটার মান। তাহলে আমাকে এখানে বলো cos ইনভার্স ডট গুণন বাই ভেক্টর দুইটার মান যদি হয় তাহলে cos ইনভার্স ডট গুণন কত হবে, i এর সহগ 3, এখানে i এর সহগ 5, তাহলে 3 5 15, j এর সহগ আছে, j এর সহগ নাই, এখানে আবার k এর সহগ আছে, এখানে k এর সহগ নাই, তাহলে উপরে +0 হবে, কারণ প্রথম ভেক্টরের j এর সহগ আছে, দ্বিতীয় ভেক্টরের j এর সহগ নাই, মানে j এর সহগ 0, তাহলে 0 গুণ করলে 0 হবে। আর নিচে হবে a ভেক্টরের মান, দেখো এই যে i এর সহগ যদি i j মানে দুইটা সহগ যদি সেম থাকে তাহলে মান হবে 2 এই যে যেই মানটা থাকবে 2√3, তাহলে এটা কত হবে, এটা হবে 2 সরি এটা যে মানটা থাকবে এটা কিন্তু লেখা যাবে 3√2, আর এই যে মানটা থাকবে এটা লেখা যাবে 5, মান √2, মান √2, মান ইনটু কত √2, যদি একই মান থাকে, দুইটা মান যদি একই থাকে, যেমন এখানে 3i 3 দেয় তাহলে এটা হবে 3√2, এটা 5/5 কে, তাহলে এটা হবে কি 5√2, যদি মান নির্ণয় করো একই জিনিস আসবে। তাহলে আমি a ভেক্টরের মান কত পাচ্ছি, a ভেক্টরের মান পাচ্ছি 3√2, আর এটা হচ্ছে কত 5√2, তাহলে দেখো তো 3 5 15, রাইট, উপরের 15 ক্যান্সেল হয়ে গেল, তাহলে উপরে থাকলো কত 1, আর নিচে √2 আর √2 গুণ করলে কত হয় 2, তাহলে cos ইনভার্স কত, cos ইনভার্স হাফ, cos ইনভার্স হাফ মানে cos কত ডিগ্রির মান হাফ বলো তো, cos নিশ্চয়ই cos 60 ডিগ্রি মান কত আসবে, cos 60 ডিগ্রি মান হচ্ছে হাফ, রাইট। তাহলে আমাদের এখানে 60 ডিগ্রি আছে না, এই যে 60 ডিগ্রি সেটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। তারপরে আপনি
এইখানে বলা হচ্ছে এ এক্স এবং এ ওয়াই, যদি এক্স ইকুয়াল টু ওয়াই হয় তাহলে ভেক্টর এক্স অক্ষের সাথে কত কোণ তৈরি করে, এটা হচ্ছে কোশ্চেন। ভেক্টর এক্স অক্ষের সাথে কত কোণ তৈরি করে, সেক্ষেত্রে থিটা এক্স এই যে অক্ষ ত্রয়ের সাথে কোণ থিটা এক্স হবে cos ইনভার্স আই এর সহগ বাই ভেক্টরের মান, আই এর সহগ বাই ভেক্টরের মান। অনুরূপ ভাবে থিটা ওয়াই হবে cos ইনভার্স জে এর সহগ, যখন আমি থিটা ওয়াই বের করব মানে কোন একটা ভেক্টর ওয়াই এর সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে সেটা বের করব, তখন জে এর সহগ, যে এটা আই এর সহগ লিখে দিলাম, হ্যাঁ আই এর সহগ বা এ এক্স লিখতে পারতাম, আর এটা হচ্ছে জে এর সহগ, আই এর সহগ অবলিক এ এক্স, আর জে এর সহগ অবলিক এ ওয়াই, আর থিটা জেড এটা ইকুয়াল কি লিখতে পারি cos ইনভার্স এটা হবে a এর সহগ অবলিক a z ডিভাইডেড বাই a ভেক্টরের মান। এখানে কি বলা হচ্ছে ax মানে কি, x হচ্ছে i এর সহগ, রাইট, x হচ্ছে i এর সহগ, ay কি, ay হচ্ছে j এর সহগ। এই দুটো যদি সমান হয় তাহলে a ভেক্টর x অক্ষের সাথে কত কোণ তৈরি করবে, এটা হচ্ছে কোশ্চেন। a ভেক্টর x অক্ষের সাথে কত কোণ তৈরি করবে, তাহলে আমাকে একটু বলো তো এখানে আমরা কি বলতে পারি। এই আয়ের সহগ একটা মান ধরে নিই, আয়ের সহগ যদি মান ধরে নেই x এর মান যদি সাপোজ 1 হয় আর a এর মান যদি 1 হয়, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি থিটা x ইকুয়াল টু কত হবে cos ইনভার্স 1 ডিভাইডেড বাই রুট, রাইট, 1 ডিভাইড বাই রুট, তাহলে এটা কত ডিগ্রি 45 ডিগ্রি হবে। 1 ডিভাইড বাই রুট 2 এটা কত হবে 45। এখন তুমি যদি বলো না আমি 1 ধরবো না, আমি অন্য একটা ধরব, x এর মান 2 ধরলাম আর a এর মান 2 ধরলাম, তাহলে সেক্ষেত্রে কি হবে থিটা x ইকুয়াল টু cos ইনভার্স x, তাহলে i এর সহগ কত বলো তো 2, আর যখন মান দুটো সেম তাহলে সেটা হবে কত, এই যে মান ইনটু কত রুট 2, তাহলে সেটা হবে কত 2 রুট 2, এই 2 2 ক্যান্সেল, আলটিমেটলি এটাও কত ডিগ্রি হবে 45 ডিগ্রি, এই রেজাল্ট আসবে। এই মান তুমি যাই ধরো না কেন 1 2 3 5 7 মান যদি সেম হয় একই রেজাল্ট আসবে। আচ্ছা, তারপরে আসি অভিক্ষেপ নিয়ে কথা বল, রাইট, অভিক্ষেপ। এখন আমরা একটু দেখি এ ভেক্টর বরাবর বি এর অভিক্ষেপ, এটা একটু জানতে হবে। এ বরাবর বি এর অভিক্ষেপ, এ বরাবর বি এর অভিক্ষেপ অবলিক অংশ, যাই বলুক না কেন এ বরাবর বি এর অভিক্ষেপ অবলিক অংশ। আচ্ছা কার বরাবর, এ বরাবর না, তাহলে এ বরাবর যদি হয় এ এর মান দ্বারা ভাগ করব ডট গুণন, এ এর মান দ্বারা ভাগ করব ডট গুণনকে। বেসিক্যালি আমাকে বের করতে বলছে বি cos থিটার মান বের করতে বলছে, বি cos থিটার মান বের করতে বলছে, রাইট। তাহলে আরো সহজ কথা হচ্ছে যার বরাবর তার মান দ্বারা ভাগ করে দিবে, ডট গুণনকে তার মান দ্বারা ভাগ করে দিবে। অনুরূপ ভাবে যদি বলা হয় বি বরাবর এ এর অভিক্ষেপ, তাহলে দেখো কার বরাবর বি বরাবর, তাহলে বি এর মান দ্বারা ভাগ করব ডট গুণনকে, ক্লিয়ার, ডট গুণনকে বি এর মান দ্বারা ভাগ করব। তাহলে আমরা এই অভিক্ষেপ বা অংশ এটা আমরা খুব মানে ইম্পর্টেন্টের সাথে করব। এটা যদি আমি বলি এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ বহন করে 10 স্টার মার্ক কোশ্চেন। সেই ক্ষেত্রে এখানে আরেকটা কাজ করা যেতে পারে, কি সেটা দেখো, এই যে এ ভেক্টর আর নিচে হচ্ছে ভেক্টরের মান, এই ক্ষেত্রে আমি কি বলে ফেলতে পারি, এটার পরিবর্তে কি বলে ফেলতে পারি একক ভেক্টর, তাহলে একক ভেক্টর ইনটু একক ভেক্টর ইনটু ভি ভেক্টর। আবার দেখো বি ভেক্টর বা বি ভেক্টরের মান, এটাই কি আমি বি এর একক ভেক্টর বলে ফেলতে পারি। তাহলে এইভাবেও লেখা যেতে পারে, এভাবেও যদি সরাসরি লেখার ক্ষেত্রে কখনো আসে তখন আমরা এটাও দিতে পারবো, থিওরি টাইপের যদি কখনো আসে। আর ম্যাথমেটিক্যালি আমরা এইভাবেই করবো, রাইট। তাহলে যার বরাবর তার মান দ্বারা আমরা কি করব ভাগ করব। কি বলা হচ্ছে বি বরাবর এ এর অভিক্ষেপ, বি বরাবর এ এর অভিক্ষেপ, তাহলে যার বরাবর, তাহলে উপরে হবে এ ডট বি, কার বরাবর বি বরাবর, তাহলে বি এর মান দ্বারা ভাগ করব। তাহলে দেখি এ ডট বি কত, আইসক 1 এখানে আইসক 6, তাহলে 6 এটা হচ্ছে -4 -3, তার মানে +12, এটা হচ্ছে 5 আর এটা হচ্ছে 2, তাহলে প্লাস কত 20 ডিভাইডেড বাই কার মান বি ভেক্টরের মান, বি ভেক্টর মান কত হবে √6 স্কয়ার মানে 36 প্লাস 3 স্কয়ার হবে 9 প্লাস 2 স্কয়ার হবে 4, তাহলে 45 আর 4
কত 49, তাহলে এটা 7 হবে, নিচে হবে কত 7, আর উপরে একটু দেখি এটা কত হয় 18, আর এটা হচ্ছে কত 20, তাহলে 18 আর যদি 20 হয় তাহলে সেটা হবে ax bx ay by 6 প্লাস 10 প্লাস এটা 10 এটা হবে কত 10, তাহলে কত হইলো দেখো, তাহলে এটা হলো 18 আর 10, এটা হবে 28, তাই না? 28 হয় তাহলে কাটলে সেটা হবে কত 50, সাথে কত 28, তাহলে আমাদের রেজাল্ট হচ্ছে কত, রেজাল্ট হচ্ছে 4, তাই না? এটা সিলেক্ট ইউনিভার্সিটিতে আশা করছেন, সাস্টে আশা করছেন, তো আমরা এটা করে পেতে পারবো, তাই না? আচ্ছা, অভিক্ষেপ কত, ক্লিয়ার? আমরা এর আগে এই যে কি বল, ভেক্টর বি এর উপর ভেক্টর এ এর অভিক্ষেপ, তাই না? অভিক্ষেপ কিন্তু আমরা করে ফেলছি, অভিক্ষেপ বা অংশক আমরা করে ফেলছি, এই যে অভিক্ষেপ বা অংশকের সরাসরি সূত্র আমরা এর আগে বের করছি। আচ্ছা, তারপরে একটু আমরা দেখি, বলা হচ্ছে a প্লাস বি ভেক্টরের মান, a প্লাস বি ভেক্টরের মান আর যদি a মাইনাস বি, অর্থাৎ দুইটা ভেক্টরের যোগফলের মান আর বিয়োগফলের মান যদি সেম হয়, মাথায় রাখবে ভেক্টর দুইটার মধ্যবর্তী কোণ সব সময় হয় পাই বাই 2, মানে 90 ডিগ্রি, পাই বাই 2, ভেক্টর দুইটার মধ্যবর্তী কোণ হয় পাই বাই 2, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, থিওরির মতো করেও কিন্তু চলে আসে। যদি আমাকে এরকম বলতে a প্লাস বি ও a মাইনাস বি, মানে কোন শর্ত, মানে a প্লাস বি a মাইনাস বি যদি 0 হয় তাহলে এদের মধ্যবর্তী কোণ কত, সরি 0 না, a প্লাস বি এবং a মাইনাস বি ভেক্টর দুটো যদি মান সমান হয়, অর্থাৎ a প্লাস বি ভেক্টরের মান এবং a মাইনাস বি ভেক্টরের মান সমান হয়, সেক্ষেত্রে যদি বলতো এদের মধ্যবর্তী কোণ কত, থিটা কত, তাহলে আমরা বলতাম থিটা হচ্ছে কত 90 ডিগ্রি, কার কার a এবং b এর মধ্যবর্তী কোণ। এখন বলছে তাহলে ফলে a ও b ভেক্টরের ক্ষেত্রে কোন ঘটনা সত্য, তাই আমরা জানি যেটা ভেক্টর যদি 90 ডিগ্রি কোণে ক্রিয়াশীল হয়, a ডট b কত হয়, a ডট b 0 হয়, এটা 90 ডিগ্রি হলে a ডট b কত হয়, a ডট b কত হয় 0 হয়, তাহলে এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর, রাইট? আচ্ছা, এটা কিন্তু প্রচুর, মানে প্রতি বছরই 4-5টা বিশ্ববিদ্যালয় আসে, মানে প্রতি বছরই 4-5টা বিশ্ববিদ্যালয় আসে, তোমাদের জন্য যদি বলে এই কোশ্চেনটা অনেক ইম্পর্টেন্ট বহন করে। আচ্ছা, এটা একটু দেখি, বলা হচ্ছে a ক্রস b হচ্ছে c যদি হয়, তাহলে c ডট a কত হবে, c ডট a কত হবে? আচ্ছা, এখানে আমরা একটু একটা কনসেপ্ট শেয়ার করি তোমার সাথে, সেটা হচ্ছে আমরা ক্রস গুণনের কনসেপ্টটা একটু তাহলে পড়িয়ে ফেলি, তাহলে আমাদের এটা সহজ হবে। সেটা হচ্ছে যদি এরকম হয়, ধরো এটা a ভেক্টর, এটা b ভেক্টর, একটা সমতল আছে, মানে একটা তলে আছে, তাহলে এই দুইটা ভেক্টরের ক্রস গুণন হবে, এই দুইটা ভেক্টরের ক্রস গুণন, এটা যদি a ভেক্টর হয়, এটা যদি b ভেক্টর হয়, এটা হচ্ছে a ক্রস b এবং এটা হচ্ছে b ক্রস a। এই যে a ক্রস b এবং b ক্রস a, এই a ক্রস b ভেক্টর এটা কিন্তু a b যেই তলে আছে সেই তলে নাই, তার সাথে লম্ব বরাবর। এখন লম্ব ধরো a b ভেক্টরটা, এই যে আমার বোর্ডটা দেখতে পাচ্ছ, স্মার্ট বোর্ডটা, এই স্মার্ট বোর্ডের উপরে a আর b ভেক্টরটা আছে, তাহলে এই দুইটা ভেক্টর ক্রস গুণন করলে এই দুইটা ভেক্টর আর এই বোর্ডের উপর থাকবে না, কি হবে, বোর্ডের সাথে লম্ব হয়ে যাবে। লম্ব এই যে দেখো আমি মার্কারটা যে রাখছি, বাহিরের দিকে লম্ব হবে অথবা ভিতরের দিকে লম্ব হবে, তাহলে লম্ব দিক দুইটা, রাইট? তাহলে এই a ক্রস b, a ভেক্টরের যেই তলে আছে সেই তলে নাই, a ভেক্টর লম্ব তলে আছে, অনুরূপ ভাবে b ক্রস a এটাও কিন্তু লম্ব তলে আছে, রাইট? তাহলে আমি এটা কিন্তু বলতে পারি a ভেক্টরের সাথে a ক্রস b কত ডিগ্রি কোণে আছে বলো তো? a ভেক্টর এটা হচ্ছে কোণ চিহ্ন, a ভেক্টরের সাথে a ক্রস b ভেক্টর কত ডিগ্রি কোণে আছে, কারণ a যেই তলে আছে a ক্রস b কিন্তু সেই তলে নাই, তার লম্ব তলে আছে, তাহলে এটা কত ডিগ্রি, 90 ডিগ্রি কোণে আছে। আমি যদি বলতাম b ভেক্টরের সাথে b ক্রস a কত ডিগ্রি কোণে আছে, সেটাও কত ডিগ্রি কোণ হবে, 90 ডিগ্রি। b ভেক্টরের সাথে b ক্রস a, এটাও কারণ b ভেক্টর যে তাহলে b আর a হচ্ছে একই তলে অবস্থান করতেছে, তাহলে b যে তলে আছে b ক্রস a সেই তলের সাথে কোণ বরাবর আছে, লম্ব বরাবর। তাহলে আমরা এটা বুঝলাম। এখন আমাকে একটু বলো তো, তাহলে এই যে a ক্রস b ভেক্টর আর এই যে আমাদের b ক্রস a ভেক্টর, এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত, এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত, তাহলে দেখো তো a ক্রস b এই দিকে আর b ক্রস a এই দিকে, তাহলে এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি, এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত, 180 ডিগ্রি। a ক্রস b এবং b ক্রস a এর মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হচ্ছে, 180 ডিগ্রি, এটা আমাদের
মাথায় রাখতে হবে। তাহলে আমি এখন যদি বলি যে এই যে এ ভেক্টর, এই এ ভেক্টরের সাথে যদি এ ক্রস বি ভেক্টরের ডট গুণন করি, বুঝছো, এ ভেক্টর এর সাথে যদি এ ক্রস বি এর ডট গুণন করি, তাহলে এই এ ভেক্টর এবং এ ক্রস বি ভেক্টর, তুমি তো বলতে এর মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, 90 ডিগ্রি, তাহলে এটা ইকুয়াল টু কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। এটা ইকুয়াল টু কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। এতে কোনো সন্দেহ নাই, ক্লিয়ার। আচ্ছা, অনুরূপ ভাবে আমি যদি বি ভেক্টরের সাথে এ ক্রস বি এটাকেও যদি ডট গুণন করি তাহলে 0 হয়ে যাবে, কারণ এরা সবাই একজন আরেকজনের সাথে কি বরাবর আছে, লম্ব বরাবর আছে। মাথায় রাখবো এ আর বি একই তলে আছে, এ এবং বি এই দুটা ভেক্টর কি আছে, একই তলে আছে। তাহলে এখানে বলা হচ্ছে এ ক্রস বি ভেক্টর হচ্ছে সি। আচ্ছা, সি ভেক্টরটা তাহলে কোথায়, এটা ধরো এ ভেক্টর আর এটা হচ্ছে ধরো বি ভেক্টর। তাহলে সি ভেক্টর কি, সি ভেক্টর হচ্ছে, সি ভেক্টর যেহেতু এ ক্রস বি, তাহলে এ বি ভেক্টর যেই তলে আছে তার সাথে লম্ব তলে চলে গেছে। তাহলে আমি কিন্তু বলতে পারি সি ভেক্টর এ ক্রস বি এর সাথে, সি ভেক্টর এ ও বি এর সাথে, মানে আমি নরমালি এটা বলি যে সি ভেক্টরটা এই এ ভেক্টরের সাথে কত কোণে আছে, সি ভেক্টর এ ভেক্টরের সাথে কত ডিগ্রি কোণে আছে, এ ভেক্টরের সাথে 90 ডিগ্রি কোণে আছে। এটা হচ্ছে কোণ চিহ্ন। আচ্ছা, তাহলে এখন আমি যদি বলি সি ভেক্টর ডট এ ভেক্টর, তাহলে এই দুইটা ভেক্টর মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি। যদি মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয়, এদের ডট গুণন কত হবে, 0 হবে। তাহলে এই যে এদের ডট গুণন চাওয়া হয়েছে, এদের ডট গুণন কত হবে, এদের ডট গুণন 0 হবে। আচ্ছা, তারপর আমরা একটু দেখি। আচ্ছা, পরে বলা হচ্ছে বল প্রয়োগ করলে এটা হচ্ছে এফ এর মান, হ্যাঁ, এটা হচ্ছে এফ এর মান, আর এটা হচ্ছে সরণের মান। তাহলে কাজের পরিমাণ কত, কাজ কত, আমরা ফার্স্ট ক্লাসে বলছিলাম কাজের একটা সমীকরণ দেখিয়েছিলাম, রাইট। আমরা বলছিলাম কাজ ডব্লিউ ইকুয়াল টু কত, বল এবং সরণের ডট গুণন, বল এবং সরণের ডট গুণন, এবং এটা একটা স্কেলার রাশি। তারপরে কৌণিক ভরবেগ দেখিয়েছিলাম, ভি ইকুয়াল টু আর ওমেগা দেখিয়েছিলাম, রাইট। তাহলে এটা টাউ ইকুয়াল টু সামথিং দেখিয়েছিলাম, আর ক্রস এফ। তাহলে আমরা এখানে একটু দেখি কাজ এফ ডট আর, তাহলে এফ ডট আর করি 2 ইনটু কত 3, তাহলে 3 গুণ 6 মাইনাস 1 প্লাস 2, তাহলে মাইনাস 2 মাইনাস 1 মাইনাস 5, তাহলে এটা হবে কি প্লাস 5। তাহলে 5 6 11, 11 থেকে যদি 2 চলে যায় তাহলে 9। তাহলে কাজের পরিমাণ কত একক হবে, 9 একক। কাজের পরিমাণ 9 একক। এই ধরনের কোশ্চেন আমরা খুব কনফিডেন্সের সাথে সলভ করতে হবে। বিশ্ববিদ্যালয় তুমি যদি চান্স পেতে চাও পরীক্ষার হলে, মানে তোমার প্রিপারেশন একটা স্ট্যান্ডার্ড লেভেলে রেখে পরীক্ষার হলে ঢুকতে হবে একেবারে, মানে পূর্ণ কনফিডেন্সে যে আমি সামনে মানে পরীক্ষার যে সময়টা সেটা আমি সর্বোচ্চ ব্যবহার করে আসবো, এবং আমি যা পারি, তুমি যা পারো সেটা যদি প্রপার ইউটিলাইজ করে আসতে পারো, তুমি যতটুকুই পারো ওইটা যদি তুমি সর্বোচ্চ এফোর্ট দিয়ে আসতে পারো, তাহলে তোমার চান্স কেউ ঠেকাতে পারবে না। এটা মাথায় রেখো। বরং তুমি পারো অনেক কিছু, বাট ওই পরীক্ষার হলে তুমি যা পারো তার মানে 50% যদি মানে অনেক বেশি পারো, কিন্তু তুমি যদি তা আউটপুট হিসেবে দিতে না পারো, তাহলে চান্স পাবে না। তো আমরা তার পরবর্তী ম্যাথটায় চলে আসি। কোনটি ওয়াই অক্ষের উপর লম্ব, কোনটি ওয়াই অক্ষের উপর লম্ব, এইখানে আমাদের অনেক কথা বলা আছে। আচ্ছা, এই যে ওয়াই অক্ষের উপর যদি লম্ব কখনো বলা হয়, আমাদের এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা জেড অক্ষ। এক্স অক্ষ বরাবর একক ভেক্টর আই, এটা জে এবং এটা হচ্ছে কে। আচ্ছা, ওয়াই অক্ষের উপর লম্ব যে ভেক্টরটা ওয়াই অক্ষের উপর, সেটা নিশ্চয়ই এক্স অক্ষের সমান্তরাল হবে, রাইট। ওয়াই অক্ষের উপর লম্ব, আচ্ছা এক্স অক্ষ নিজেই ওয়াই অক্ষের উপর লম্ব, এটা তো মাথায় আছে। তাহলে ওয়াই অক্ষের উপর লম্ব হইতে হলে, ওয়াই অক্ষের উপর লম্ব হইতে হলে আমাদের রেজাল্ট আসতে হবে আই, মানে এক্স অক্ষ বরাবর আসতে হবে। এক্স অক্ষ বরাবর আমি একক ভেক্টর জানি আই, অথবা মাইনাস আই আসতে হবে, অথবা মাইনাস আই আসতে হবে। এক্স অক্ষ বরাবর আসতে হবে আই অথবা মাইনাস আই, মাথায় রেখো। এক্স অক্ষ বরাবর আসতে হবে কি আই অথবা মাইনাস আই। এখন এগুলো সব হচ্ছে ক্রস গুণন, তাহলে আমার আগে ক্রস গুণন সম্পর্কে একটু ধারণা দিতে হবে। আমরা কিন্তু ক্রস গুণন দুইটা ভেক্টরে ক্রস গুণন যদি করি, তাহলে ক্রস গুণনের মান হয় এ বি sin থিটা, একটা দিক আছে সেটা হচ্ছে এটা। আচ্ছা, দিক, আর আমি শুধু যদি মান নেই যে এ ক্রস বি ক্রস গুণনের মান, তাহলে এই এতটুকু হচ্ছে মান, সেটা কত এ বি কত sin থিটা, কোনো ডাউট নাই। আচ্ছা, এখন এদের যে আয়তক্ষেত্র ভেক্টর সেটা হচ্ছে আই ক্রস আই, তারপরে হচ্ছে জে ক্রস জে, তারপরে হচ্ছে কে ক্রস কে, এই সবগুলোর পরিবর্তে কত হবে, 0 হবে।
কারণ এদের মধ্যবর্তী কোণ কত 0°। আই ক্রস আই, দুইটা ভেক্টর একই দিকে, এদের মধ্যবর্তী কোণ 0° হবে এবং থিটার মান যদি 0° হয় তাহলে এটা কত হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। অনুরূপ ভাবে আই ক্রস জে সেটা হবে কে, তারপরে হচ্ছে জে ক্রস কে সেটা হবে আই, এবং কে ক্রস আই সেটা হবে মাইনাস জে। এটা কিভাবে করছি, এইটা হচ্ছে এই দেখো, আমি যদি এরকম একটা গোলা টানি, এইটা যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে, এটা যদি ঘড়ির কাঁটা, এটা আই, এটা জে, এটা কে, আমি যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে আসি, যেমন আই এর সাথে যদি জে ক্রস করি তাহলে কে হবে, কে এর সাথে যদি আই ক্রস করি জে হবে, জে এর সাথে যদি কে করি তাহলে কত হবে, আই হবে। আর যদি উল্টাটা করি, জে ক্রস আই যদি করি, ঘড়ির কাঁটার দিকে ঘুরে, এই যে জে নরমালি ঘড়ির কাঁটা উল্টা দিকে এইভাবে ঘুরছে, এখন আমি যদি জে এর সাথে আই করি তাহলে ঘড়ির কাঁটার দিকে ঘুরলাম, তখন সেটা কত হয়ে যাবে, তখন সেটা মাইনাস কে হয়ে যাবে, তখন সেটা মাইনাস কে হয়ে যাবে। তাহলে ঘড়ির কাঁটার উল্টা দিকে ঘুরলে সেগুলো পজিটিভ আসবে, মানে যে দুইটা ক্রস গুণ করবো ওই দুইটা পরিবর্তে আরেকটা লিখতে পারবো। আর যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরে তাহলে ঘটনা একই থাকবে, শুধুমাত্র আমি একটা মাইনাস নিয়ে আসবো। আচ্ছা, এটা এখন আমরা একটু দেখি, সেটা হচ্ছে এ ক্রস বি, এটা তো আমরা জানলাম এ বি কত সাইন থিটা, এ ক্রস বি এর মান, রাইট, এ ক্রস বি এর মান নিয়ে যদি কাজ করি, তাহলে আমাকে একটু বলো থিটা যদি 0° হয় তাহলে এ ক্রস বি কত হবে, এ বি সাইন 0°, তার মানে 0 হবে। এ ক্রস বি থিটা যদি 0° হয়, থিটা ভেক্টর মধ্যবর্তী কোণ যদি 0° হয় তাহলে এ ক্রস বি সাইন 0°, তাই 0 হবে। থিটা যদি এরকম হয় 180° হয় তাহলে এ ক্রস বি সেই ক্ষেত্রে 0 হবে, কারণ সাইন 180° মান কত হয়, 0 হয়। তাহলে আমরা থিটা 0 বা থিটা 180° এটা যদি হয় তাহলে সেটা আমরা 0 পাচ্ছি। আর থিটা যদি 90° হয় তাহলে a ক্রস b ইকুয়াল টু কত হবে, ab হবে রেজাল্ট। থিটা যদি 90° হয় a ক্রস b এর মান, এটা সবগুলো হচ্ছে মান, এই মানগুলো কি হবে, ab হবে। এখন দেখো তাহলে থিটা 0 বা 180° হলে ক্রস গুণন 0 হচ্ছে, বাট দুইটা ভেক্টর মধ্যবর্তী কোণ 0 বা 180° থাকলে ভেক্টর দুটো অবশ্যই পরস্পর কি থাকবে, অবশ্যই পরস্পর সমান্তরাল থাকবে। তাহলে আমরা দেখতেছি ভেক্টর দুইটা পরস্পর সমান্তরাল হলে এদের মধ্যবর্তী কোণ 0 বা 180°, আর 0 বা 180° হলে এদের ক্রস গুণনের মান কত হয়ে যাচ্ছে, শূন্য হয়ে যাচ্ছে। ক্রস গুণনের মান কত হয়ে যাচ্ছে, শূন্য হয়ে যাচ্ছে। এই সমান্তরাল হওয়ার ক্ষেত্রে আমরা আরেকটা কাজ করব, সেটা হচ্ছে i এর সহগ ax/bx, j এর সহগ ay/by, k এর সহগ az/bz আমরা সমান লিখব। i এর সহগ বলতে ওই যে আমাদের a ভেক্টর i এর সহগ আছে যেটাকে 1 দ্বারা মানে ডিফাইন করা হয়, b ভেক্টর i এর সহগ আছে যেটাকে bx দ্বারা ডিফাইন করা হয়, তাহলে এদের অনুপাত সবসময় কি হবে, সেম হবে। তাহলে আমরা দেখি এখানে কি বলছে, y অক্ষের উপর লম্ব, বুঝছো, y অক্ষের উপর লম্ব, তাহলে রেজাল্ট আসতে হবে কত, i অথবা মাইনাস i আসতে হবে, রেজাল্ট আসতে হবে i অথবা মাইনাস i। আমরা একটু দেখি এখানে কি দেওয়া আছে, i ক্রস j, আমার কি একটু বলো i ক্রস j এর পরিবর্তে কি লিখতে পারি, k, আর ক্রস কত i আছে, তাহলে k ক্রস i, এটা সবাই, এটা i, এটা j, এটা k, i j k, তাহলে k ক্রস i, তার মানে এটার পরিবর্তে কি লেখা যায়, j লেখা যায়, বাট আমাদের রেজাল্ট আসতে হবে কি i অথবা মাইনাস i। তাহলে এটা সঠিক উত্তর। আমরা এটা একটু বিবেচনা করি, i ক্রস j, তারপরে কি ক্রস কি আছে, কে আছে, i ক্রস j, এটা কি লেখা যায়, কে, তাহলে কে ক্রস কে, এটা ইকুয়াল টু কত হবে, 0। আমাদের রেজাল্ট আসতে হবে i অথবা মাইনাস i, তাহলে এটাও সঠিক উত্তর না। তারপরে দেখি সি নাম্বার, j ক্রস i, তারপরে হচ্ছে ক্রস কত, j ক্রস i, এটা কত হবে, j ক্রস i, ঘড়ির কাঁটার উল্টা দিকে, তাহলে এটা কত হবে, মাইনাস কে, সরি ঘড়ির কাঁটার দিকে, j ক্রস i, তাহলে এটা হবে কি মাইনাস কে ক্রস হচ্ছে, এই মাইনাস তো আছেই, কে ক্রস j কত হবে, কে ক্রস j, কে ক্রস j, এটা হচ্ছে কি ঘড়ির কাঁটার দিকে, তাহলে সেটা হবে কি মাইনাস i। তার মানে অনলি কি পাইলাম বলো, অনলি হচ্ছে i পাইলাম। তাহলে এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর, কারণ y অক্ষের উপর লম্ব মানে সেটা x অক্ষ বরাবর হবে, তাহলে x অক্ষ বরাবর যদি হয় সেটা অবশ্যই i অথবা মাইনাস i আসতে হবে, অবশ্যই i অথবা কি আসতে হবে, মাইনাস i আসতে হবে। অলরেডি আমি i উত্তর পেয়ে গেছি। তাহলে আমাদের আর এইখানে মানে এই ধরনের কোশ্চেন গুলো পারবো। এইটা y অক্ষের উপর লম্ব, y অক্ষের উপর লম্ব না বলে আমাকে এটাও বলতে পারতো x অক্ষের সমান্তরাল, x অক্ষের সমান্তরাল বলতে পারতো, x অক্ষের সমান্তরাল, তখন একই রেজাল্ট আসতো। y অক্ষের উপর যদি লম্ব না বলে x অক্ষের সমান্তরাল বলতো তখন রেজাল্ট সেম আসতো, মানে। আচ্ছা, তারপরে আসি
বলা হচ্ছে আই যে তলে অবস্থিত সেই তলের উপর লম্ব একক ভেক্টর কত। আই যে তলে অবস্থিত, একটু দেখো প্লিজ, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা হচ্ছে কি, এটা হচ্ছে জেড অক্ষ। তাহলে বলো তো আই ইকুয়ালস এক্স এবং এটা ওয়াই অক্ষ বরাবর, আই এবং যে এক্স আর ওয়াই অক্ষ বরাবর অবস্থিত। তাহলে এক্স এবং ওয়াই অক্ষের সাথে আমরা সবসময় জানি কোন অক্ষ অবস্থিত, লম্ব বরাবর কোন অক্ষ অবস্থিত, জেড অক্ষ। ওয়াই এবং জেড অক্ষ পরস্পর লম্ব বরাবর অবস্থিত। তাহলে এক্স আর ওয়াই অক্ষের সাথে জেড অক্ষ অবশ্যই কি বরাবর অবস্থিত, লম্ব বরাবর অবস্থিত। তাহলে আই যে তলে অবস্থিত সেই তলে লম্ব একক ভেক্টর নিশ্চয়ই কি হতে হবে, কে হতে হবে। একটু দেখি, আমরা যদি বলি যে এটা আই যে আই যে এখানে কি বলছে আই প্লাস কে, আই প্লাস কে ঘড়ি কাটার দিকে, তাহলে এটা হবে মাইনাস কে। তাহলে আমার রেজাল্ট আসতে হবে কে অথবা মাইনাস কে, রেজাল্ট আসতে হবে কে অথবা কত মাইনাস কে, মানে যে অক্ষ বরাবর কে অথবা কি মাইনাস কে। তাহলে এটা সঠিক উত্তর না। আই প্লাস যে এটা ইকুয়াল টু কত, কে লেখা যায়, এটাই হচ্ছে সঠিক উত্তর। আই প্লাস যে এটা ইকুয়াল টু কি লেখা যায়, কে। দ্যাটস এটি আমি কি বলতে পারি, এটাই হচ্ছে আমার সঠিক উত্তর। আমি যদি তারপরে যাই, আই ক্রস কে এর মান কত, আই ক্রস কে, আই জে কে, তাই না, আই জে কে ঘড়িকাটা বিপরীত দিকে। এখন বলতে আই ক্রস কে, তাহলে আই আর কে যদি আছে, আমি ঘড়িকাটার দিকে আসছি, তাহলে আই ক্রস কে এটা কি হবে, জে হবে। বাট কিন্তু ঘড়িকাটার দিকে আসছে, তাহলে এটা হবে মাইনাস জে, এটা হবে কি মাইনাস জে। জাহাঙ্গীর ইউনিভার্সিটি কোশ্চেন। আচ্ছা, এইখানে দেখো বলা হচ্ছে a ইকুয়াল টু মাইনাস বি হলে a ক্রস বি এর মান নির্ণয় করা আছে। a এর পরিবর্তে আমি মাইনাস বি লিখলাম, বুঝছো, b ক্রস বি। তাহলে b ক্রস বি যেটা ভেক্টর যদি b হয়, এদের মধ্যবর্তী কোণ কত, 0 ডিগ্রি, রাইট। মধ্যবর্তী কোণ যদি 0 ডিগ্রি হয়, আমরা দেখছিলাম এটা যদি 0 ডিগ্রি হয়, তাহলে a ক্রস b ইকুয়াল টু কত হয়, 0। তাহলে এটাও কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। কারণ sin থিটা ক্রস গুণনের sin থিটা জড়িত, sin 0 ডিগ্রি মান কত, sin 0 ডিগ্রি মান হচ্ছে 0। খুবই পপুলার একটা ম্যাথ, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেকবার আসছে। শুধু একটা ইয়ার যুক্ত করা হয়েছে, অনেকবার এই কোশ্চেনটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের কথা বাদ দিলাম, কৃষি গুচ্ছ এগুলো মানে মানে হর হামেশাই আসবে, যে কোনো সময় এই ধরনের কোশ্চেন চলে আসার সুযোগ থাকে। আর দেখো এখানে বলা হচ্ছে a ক্রস b এবং b ক্রস a যদি সমান হয়, এদের মধ্যবর্তী কোণ কত। a ক্রস b এবং b ক্রস a যদি সমান হয়, এদের মধ্যবর্তী কোণ কত। আমরা নরমালি জানি a ক্রস b ইকুয়াল b ক্রস a লেখা যাবে না। কারণ কি, এই ক্রস গুণর বিনিময় সূত্র মানে না, ক্রস গুণর বিনিময় সূত্র মানে না, ক্রস গুণন বিনিময় সূত্র মানে না। কারণ কি, কারণ দেখো a ক্রস b যদি হয় a b sin থিটা, তাহলে b ক্রস a হবে মাইনাস আচ্ছা মাইনাস a b sin থিটা। এটা কেউ যদি না বুঝে থাকো, তাহলে থিটাটা তো মাইনাস হবে, sin মাইনাস থিটা ওইটাই মাইনাস, মানে sin মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস sin থিটা লাগে, ওই মাইনাসটা সামনে নিয়ে আসছে। তাহলে এই জন্য আমাদের লিখতে হবে a ক্রস b ইকুয়াল টু b ক্রস a লেখা যাবে না, সামনে যদি আমি মাইনাস না দিই, তাই না। a ক্রস b ইকুয়াল টু লেখা যাবে মাইনাস b ক্রস a ক্রস b ইকুয়াল টু মাইনাস b ক্রস। তার মানে আমি মাইনাস ছাড়া যদি লিখতে পারতেছি না, এই ক্রস গুণন বিনিময় সূত্র মানে। কিন্তু তারা প্রশ্ন করছে a ক্রস b আর b ক্রস a যদি সমান হয়, এটা কোন ক্ষেত্রে সমান হতে পারে, মান যদি কি হয়, 0 হয়, তখনই সমান হয়। আর যদি মান 0 না হয়, যে কোনো 1/√3 যদি হয়, একটা 1/√3 হবে আর একটা -1/√3 হবে, রাইট। তাহলে সেক্ষেত্রে আমরা দেখি a ক্রস b আর b ক্রস a সমান তখনই হওয়া সম্ভব যখন এদের মান কি হয়, 0 হয়। আর মান 0 হওয়া মানে থিটার মান কত ডিগ্রি হইতে হবে, থিটার মান 0 অথবা কত ডিগ্রি হইতে হবে, 180 ডিগ্রি, রাইট। তখনই আমরা জানি মান 0 হয়। তাহলে থিটার মান এখানে 0 নাই, কেবলমাত্র কি পাই দেওয়া আছে, তাহলে সঠিক উত্তরটা হবে কি পাই, পাই হবে কেবলমাত্র সঠিক উত্তরটা হবে পাই। আমরা তারপরে আসি, বলা হচ্ছে ডট গুণন আর ক্রস গুণনের মান সমান। আচ্ছা, ডট গুণন মানে কি বলতো, ab cos থিটা, আর ক্রস গুণন কত, ab sin থিটা। আচ্ছা আমাকে বলো ab ক্যান্সেল, cos থিটা আর sin থিটা আছে। আচ্ছা থিটার কোন মানের জন্য cos এর মান আর sin এর মান সেম, বলো নিশ্চয়ই 45 ডিগ্রি, রাইট। কারণ sin 45 ডিগ্রি মান 1/√2, cos 45 ডিগ্রি মান 1/√2। তার মানে থিটা কত ডিগ্রি, থিটা ইকুয়াল টু কত, 45 ডিগ্রি। থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি হুইচ ইজ π/4, মাথায় রাখবে। থিটা ইকুয়াল টু কত, 45 ডিগ্রি হুইচ ইজ π/4। অথবা আমি যদি এইখান থেকে বলতাম tan থিটা বলতে পারতাম, রাইট। কারণ এই sin থিটা বাই cos থিটা ইকুয়াল টু 1, এইখান থেকে থিটা কত ডিগ্রি আসতো, 45 ডিগ্রি আসতো। এখান থেকে থিটা কত ডিগ্রি আসতো, 45 ডিগ্রি আসতো। তারপর আছে
তারপরে বলা হচ্ছে ভেক্টর এত এর মান কত হলে ভেক্টর দুইটা পরস্পর সমান্তরাল। হ্যাঁ, 1000% ইম্পর্টেন্ট, 1000% ইম্পর্টেন্ট আসবেই। 1000% ইম্পর্টেন্ট মানে কি? 1000% ইম্পর্টেন্ট মানে এই প্রশ্নটা আসবেই আসবেই আসবেই। আচ্ছা, তারপরে দেখো ভেক্টর এরা যদি সমান্তরাল হয় তাহলে আয়ের সহগ কত? আয়ের সহগ 1, আর এখানে আয়ের সহগ কত? a ইকুয়াল, এখানে j এর সহগ কত? -3, এখানে j এর সহগ কত? 6। এই দুটো কি হবে? সেম হবে। এদের অনুপাত সবসময় কি হবে? সেম হবে। তাহলে এটা যদি কাটো 2, তার মানে আমি a ইকুয়াল টু কত বলতে পারি? a ইকুয়াল টু -2 বলতে পারি। a ইকুয়াল -2, মানে এখানে একটা কি আছে? মাইনাস আছে। তারপরে আসি, দুইটি ভেক্টরের স্কেলার গুণফল দেওয়া আছে এবং ভেক্টর গুণফল দেওয়া আছে। ভেক্টরদের মধ্যবর্তী কোণ যদি ভেক্টর স্কেলার গুণফল আর ভেক্টর গুণফল দিয়ে দিই, স্কেলার গুণফল এবং ভেক্টর গুণফল দিয়ে দিতে চাই, তাহলে মধ্যবর্তী কোণ থিটা ইকুয়াল টু হবে tan ইনভার্স সর্বদা ক্রস গুণনের মান বাই ডট গুণনের মান, ক্রস গুণনের মান ডিভাইডেড বাই কি? ডট গুণনের মান। উপরে ক্রস আর নিচে ডট, উপরে ক্রস আর নিচে ডট। আচ্ছা, তাহলে আমরা একটু দেখি, তাহলে এটা কত আসবে? tan ইনভার্স ক্রস গুণনের মান কত? এই ভেক্টর ক্রস গুণন মানে ভেক্টর গুণন, এটা হচ্ছে কত? 5√3। আর ডট গুণনের মান কত? ডট গুণন মানে স্কেলার গুণন, কত? 15। তাহলে এটা কি 3 5 15, এটা √3 আর এটা 3। তাহলে আলটিমেটলি থাকে কত বলো তো? tan ইনভার্স 1 বাই কত? √3। কারণ 3 পরিবর্তে √3 * √3 লেখা যাবে। আচ্ছা, tan ইনভার্স 1 বাই √3 মান কত? tan ইনভার্স 1 বাই √3 মান হচ্ছে কত? 30 ডিগ্রি। tan ইনভার্স 1 বাই √3 হচ্ছে 30 ডিগ্রি। আমরা যদি তারপরে ওই একই দুইটা ভেক্টরের স্কেলার গুণফল দেওয়া আছে, রাইট? আবার ভেক্টর গুণফল দেওয়া আছে। এদের মধ্যবর্তী কোণ থিটা ইকুয়াল টু কত? tan ইনভার্স ক্রস গুণনের মানে ভেক্টর গুণন কত? 6√3, আর নিচে হচ্ছে কি? স্কেলার গুণন কত? 18। এটা যদি কাটি তাহলে 3, তাহলে এটা 1/√3 which is কত? 30 ডিগ্রি। তারপর আছে দুইটি ভেক্টর রাশির ক্রস এবং ডট গুণনের মান সমান হলে ভেক্টর দুইটার মধ্যবর্তী কোণ কত? আমরা এর আগে করে আসছিলাম, রাইট? ক্রস গুণন এবং ডট গুণন, a ডট b এর মান এবং a ক্রস b এর মান সমান। তখন আমরা বলছিলাম থিটা ইকুয়াল টু কত ডিগ্রি? 45 ডিগ্রি। এই যে দেখো, এই অঙ্কটা আমরা এর আগে করে আসছি। এই যে ডট গুণন এবং ক্রস গুণনের মান সমান, তাহলে a এবং b এর মধ্যবর্তী কোণ কত? ওই একই ম্যাথ, একটু এখানে কোনো ম্যাথমেটিক্যাল টার্ম ব্যবহার করে নাই, শুধুমাত্র বাংলায় বলে দিয়েছিলাম। আচ্ছা, তাহলে এটা 45 ডিগ্রি। এখন আমরা তারপরে দেখি তিনটি ভেক্টর a b c একই সমতলে থাকার শর্ত। a b c একই সমতলে থাকার শর্ত। তিনটা ভেক্টর a b c একই সমতলে থাকার শর্ত হচ্ছে a ডট b ক্রস c এটা যদি হয় 0, যদি হয় তাহলে তিনটা ভেক্টর একই সমতলে থাকবে। যদি এটা 0 হয় তাহলে তিনটা ভেক্টর a ডট b ক্রস c এটা যদি 0 হয়, এই ধরনের কনসেপ্ট কিন্তু আজকে আমি বলছি কেন হয়, তাই না? কারণ b ক্রস c a ভেক্টর যেখানে আছে b ক্রস c সেখানে নাই, তার সাথে কোন বরাবর চলে যায় বলো? কোন সরি, b ক্রস c না, a ভেক্টর আর এটা হচ্ছে b ক্রস c ভেক্টর। সাপোজ ধরো এটা b ভেক্টর, এটা হচ্ছে c ভেক্টর, হ্যাঁ? এই তলে আরেকটা a ভেক্টর আছে। আমি যদি বলি b ক্রস c, বুঝছো? b ক্রস c, তাহলে b ক্রস c কি হচ্ছে? b ক্রস c, b এবং c যে তলে আছে তার সাথে লম্ব বরাবর, b এবং c যে তলে আছে তার সাথে লম্ব বরাবর। আমি এটা বলতে পারি b ক্রস c, b এবং c এর সাথে, b এবং c এর সাথে কত ডিগ্রি কোণে আছে? 90 ডিগ্রি, বুঝছো? এখন b ক্রস c যদি a এর সাথে ডট গুণন 0 হয়, তাহলে b ক্রস c a এর সাথে কত ডিগ্রি আছে? b ক্রস c a এর সাথেও 90 ডিগ্রি কোণে আছে। তাহলে a এর সাথে যদি 90 ডিগ্রি কোণে, b ক্রস c যদি a এর সাথে 90 ডিগ্রি কোণে আছে, তাহলে a কার সাথে আছে? b এবং c এর সাথে। কারণ b ক্রস c b এবং c এর সাথে 90 ডিগ্রি কোণে আছে, তাহলে a কার সাথে আছে? b এবং c যেই তলে আছে সেই তলে আছে। তার মানে a b এবং c একই সমতলে আছে। সহজ কথা হচ্ছে তিনটা ভেক্টর একই সমতলে থাকার শর্ত হচ্ছে a ডট b ক্রস c ইকুয়াল টু কত হতে হবে? 0 হতে হবে। a ডট b ক্রস c ইকুয়াল টু কত হতে হবে? 0 হতে হবে। তারপর আসি a ও b দুটি সন্নিহিত বাহুগুলির সমান্তরিকের ক্ষেত্রফল নিয়ে কথাবার্তা এখানে মাথায় রাখতে হবে। যদি সন্নিহিত বাহু হয়, সরাসরি কথা, a ও b যদি সন্নিহিত বাহু হয় তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল হবে এই দুইটা বাহুর ক্রস গুণনের মান, দুইটা বাহুর ক্রস গুণনের মান। a ও b দুটি কর্ণ হলে, a ও b কর্ণ যদি হয়, a ও b সামান্তরিকের কর্ণ হলে কার? সামান্তরিকের। খেয়াল রেখে a ও b সামান্তরিকের, হ্যাঁ? a ও b সামান্তরিকের যদি কর্ণ হয়,
সামুদ্রিকের করানো হয়, তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রফল হবে হাফ অফ এ ক্রস বি। সেক্ষেত্রে ক্ষেত্রফল হবে কি হাফ অফ এ ক্রস বি। আর এ ও বি যদি ত্রিভুজের বাহু হয়, এ ও বি ত্রিভুজের বাহু হলে সেক্ষেত্রে ক্ষেত্রফল হবে এ ও বি ত্রিভুজের বাহু হলে, এ ও বি যদি ত্রিভুজের বাহু হয় সেক্ষেত্রে ক্ষেত্রফল হবে হাফ অফ এ ক্রস বি, এ ক্রস বি এর মান। সেক্ষেত্রে ক্ষেত্রফল হবে হাফ অফ এ ক্রস বি এর মান। এই সূত্র মাথায় রাখতে হবে। এটা সরাসরি ডেটা দিয়ে মানে অঙ্ক করতে হবে, সেই অঙ্ক আমি আজকে দেখাবো, কিন্তু এই তিনটা সূত্র তোমার মাথায় রাখতে হবে। আচ্ছা, তাহলে সামুদ্রিকের কি বাহু, রাইট? বাহু যদি হয় তাহলে ক্ষেত্রফল হবে অনলি এক ক্রস বি, আর যদি কর্ণ হইতো তার সাথে সামনে একটা কি হইতো, হাফ জড়িত হইতো। আচ্ছা, বলা হচ্ছে পি একটা ভেক্টর, কি একটা ভেক্টর, সামুদ্রিকের দুইটি সন্নিহিত বাহু নির্দেশ করে। তাহলে সামুদ্রিকের ক্ষেত্রফল চাওয়া আছে, ক্ষেত্রফল কি? তাহলে পি ক্রস কিউ, পি ক্রস কিউ এর মান নির্ণয় করতে হবে। আচ্ছা, আমি আগে পি ক্রস কিউ করি, রাইট? আমি আগে কি করি, পি পি ক্রস কিউ বের করি। পি ক্রস কিউ কি? আই, তারপরে জে, তারপরে হচ্ছে কি কে। এইখানে কার লাইন? পি এর লাইন, পি এর। তাহলে আই এর সহগ কত? 1, জে এর সহগ হচ্ছে -1 এবং কে এর সহগ হচ্ছে 1। আর এখানে কিউ এর লাইন 1 1 -1, 1 1 -1। তাহলে আমি কি করি, যখন আই নিব তখন এর সারিবাদ আর কলাম বাদ, তাহলে -1 আর -1 গুণ করলে 1, সূত্রের মাইনাস a1 আর a1 গুণ করলে -1। তারপরে মাইনাস জে নিব, তখন তার কলাম বাদ যাবে, সারি বাদ যাবে, 1 আর -1 গুণ করলে -1। তারপর সূত্রের মাইনাস a1 আর a1 গুণ করলে -1। তারপরে প্লাস কে নিব, যখন কে নিব তখন তার কলাম বাদ এবং সারি বাদ যাবে, 1 আর 1 গুণ করলে 1, সূত্রের মাইনাস 1 আর -1 গুণ করলে -1, মাইনাস প্লাস 1 হয়ে যাবে। তাহলে এটা 0 থাকলো, আর এটা তাহলে কত হলো? -2, তার মানে 2j। ওই মাইনাসের সামনে মাইনাস প্লাস হয়ে যাবে, এখানে 1 আর 2, তার মানে হচ্ছে কত? 2k। এটা আমি পাইলাম p ক্রস q, এটা আমি পাইলাম কত? p ক্রস q। বাট আমার ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল হচ্ছে ক্রস গুণনের মান, ক্রস গুণনের মান। যেহেতু দুইটা মান সেম, তাহলে সরাসরি উত্তর হবে হলো এই যে মান, মান ইনটু √2, মান ইনটু √2। অথবা তুমি বলতে পারো √2 কত? 2 স্কয়ার প্লাস কত? 2 স্কয়ার, which is 2 is 2√2। এই যে মানটা দেখলা, এই মান দ্বারা এই ধরনের অঙ্ক সরাসরি আসবে। তুমি বলে দিতে পারো এই মান দিয়ে আসবে, এটা আমি বলে দিলাম যে এই মান দ্বারা, এই যে আমি মান সহ বলে দিলাম, হ্যাঁ, এটা হচ্ছে মান সহ অঙ্ক করবে, হ্যাঁ, মান সহ অঙ্ক করবে। এই অঙ্কটাই আসবে, এই অঙ্কটাই আসবে। আচ্ছা, তারপরে হচ্ছে একদিন সাইকেল আর এটা হচ্ছে বৃষ্টি বা ছাতার অঙ্ক, হ্যাঁ, এটা হচ্ছে এই যে বৃষ্টি বা ছাতার অঙ্ক, বৃষ্টি অবলিক ছাতার যে অঙ্কগুলো, এই অঙ্কগুলো কি করবা? কোনো কথা নাই, tan থিটা ইকুয়াল টু লোকের ব্যাগ, লোকের ব্যাগ ডিভাইডেড বাই বৃষ্টির ব্যাগ। এটা মাথায় রেখো, লোকের ব্যাগ ডিভাইডেড বাই কত? বৃষ্টির ব্যাগ। আচ্ছা, এই লোকের ব্যাগ আর বৃষ্টির ব্যাগ সমান হলে, এই দুটো যদি সমান হয়, তাহলে লোকের ব্যাগ ইকুয়াল যদি বৃষ্টির ব্যাগ হয়, মাথায় রেখো, লোকের ব্যাগ ইকুয়াল যদি বৃষ্টির ব্যাগ হয়, বৃষ্টির ব্যাগ হয়, তাহলে থিটা কত ডিগ্রি হবে? থিটা হবে 45 ডিগ্রি। কারণ কি? কারণ এই দুইটা মান যদি সমান হয় তাহলে 1 হয়ে যাবে, 1 যদি হয় তাহলে সেটা হবে কি? 45 ডিগ্রি। আবার থিটা যদি 45 ডিগ্রি হয় তাহলে লুকের ব্যাগ যা, বৃষ্টির ব্যাগ ঠিক তাই, মাথায় রাখবা। এটা যদি 45 ডিগ্রি হয়, লুকের ব্যাগ যা, বৃষ্টির ব্যাগ ঠিক তাই। তাহলে আমরা এখানে দেখি একটা সাইকেল আরোহী সমতলে রাস্তার উপর দিয়ে কত বেগে চললে, কত বেগে চললে 6 মিটার পার সেকেন্ড বেগে বৃষ্টির ফোঁটা তার গায়ে কত ডিগ্রি কোণে পড়বে? 45 ডিগ্রি কোণে পড়বে। আহা, এই থিটা 45 আর কি বৃষ্টির ব্যাগ দেওয়া আছে, যেহেতু থিটা 45, যেহেতু থিটা 45, তার মানে লোকের ব্যাগ ইকুয়াল টু কত হবে? লোকের ব্যাগ ইকুয়াল টু বৃষ্টির ব্যাগ। পুরো সন্দেহ ছাড়, যেহেতু থিটা 45, লোকের ব্যাগ ইকুয়াল হবে বৃষ্টির ব্যাগ। তার মানে আমি এটা বলতে পারি কত? 6 মিটার পার সেকেন্ড। এই হচ্ছে আমার সঠিক উত্তর, 6 মিটার পার সেকেন্ড। তারপরে আসে আমরা, এটা হচ্ছে নদী সংক্রান্ত, হ্যাঁ, নদী সংক্রান্ত, নদী সংক্রান্ত, নদী সংক্রান্ত। নদী কয় ভাবে পার হওয়া যায়? নদী পার হওয়া যায় দুই ভাবে, হ্যাঁ, নদীকে আমরা দুই ভাবে পার হতে পারি। একটা হচ্ছে ন্যূনতম, ন্যূনতম দূরত্ব, হ্যাঁ, এটা হচ্ছে ন্যূনতম দূরত্ব, এটা আড়াআড়ি ভাবে যদি আমি পার হই। আরেকটা হচ্ছে ন্যূনতম, ন্যূনতম সময়, ন্যূনতম সময় যদি আমি পার হই। আচ্ছা, নদীর দুই ভাবে পার হওয়া যায়। এক হচ্ছে আমি যদি সোজা একবারে ঠিক অপর পারে পৌঁছে দেয়, যেটাকে আমরা বলতেছি আড়াআড়ি, মানে সোজা অপর পারে, হ্যাঁ, সোজা অপর পারে, সোজা অপর পারে। তখন দেখো আমার নিশ্চয়ই এদিকে স্রোত আছে,
আর নৌকা যেভাবে চালায় না কেন এটা হইতে হবে আবার রেজাল্ট, এটা হইতে হবে আমার কি রেজাল্ট। তাহলে নৌকাটা নিশ্চয়ই এইভাবে চালাইতে হবে, রাইট? রেজাল্ট যেহেতু লম্ব বরাবর হইতে হবে, নৌকাটা এই বরাবর চালাইতে হবে, এটা হচ্ছে নৌকার বেগ। তাহলে এটা যদি রেজাল্ট হয়, এটা যদি একটা ব্যাগ হয়, এটা যদি একটা ব্যাগ হয়, সামান্তরিক যদি ক্লিয়ার করি, তাহলে এটা বি আর এটা হচ্ছে কত ইউ, এটা বি আর এটা ইউ। তার মানে এটা যদি বি হয় তাহলে এটাও বি, এটা যদি ইউ হয় তাহলে এটাও কত ইউ, রাইট? তাহলে রেজাল্ট এখানে রেজাল্ট আর ইকুয়াল টু হবে √b স্কয়ার মাইনাস কিউ স্কয়ার। নিশ্চয়ই বি ইজ গ্রেটার দেন ইউ, তাহলে নদী তুমি পার হইতে পারবে না। তোমার নৌকার বেগ যদি স্রোতের বেগের চেয়ে বেশি না হয়, তাহলে কখনোই 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 তুমি আড়াআড়ি সোজা এই নদীটা পার হইতে পারবে, সোজা নদীটা পার হইতে পারবে, একবার সোজা ঠিক অপোজিট সাইড তুমি যদি পার হয়ে যেতে হয়, সেক্ষেত্রে লব্ধি বেগ কত হবে √b স্কয়ার মাইনাস ইউ স্কয়ার। বি কি বড় বেগ, মাইনাস কি ইউ স্কয়ার মানে কি ছোট বেগ। এই ক্ষেত্রে দেখো, এই যে আমি এই ক্ষেত্রে আমি যদি বলি থিটা, এই যে লব্ধি স্রোতের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, লব্ধি স্রোতের সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ছোট মানে স্রোতের বেগ, স্রোতের বেগের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে 90 ডিগ্রি। যে কোনো ক্ষেত্রে যদি লব্ধি ছোট বেগের সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, যে কোনো ক্ষেত্রে লব্ধি যদি ছোট বেগের সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে সেক্ষেত্রে রেজাল্ট হবে √, বড় বেগ স্কয়ার মাইনাস ছোট বেগ স্কয়ার। রেজাল্ট হবে √, বড় বেগ স্কয়ার মাইনাস ছোট বেগ স্কয়ার। এটা যেন মাথায় থাকে। আর এই ক্ষেত্রে আমাদের এই যে মধ্যবর্তী কোণ হইতে হবে আলফা ইকুয়াল টু হবে, মধ্যবর্তী কোণ হবে, মধ্যবর্তী কোণ হবে cos ইনভার্স, cos ইনভার্স মাইনাস ইউ বাই ভি। সহজ কথা, সেটা হচ্ছে cos ইনভার্স মাইনাস ইউ হচ্ছে ছোট বেগ আর বি হচ্ছে কি বড় বেগ। ইউ হচ্ছে ছোট বেগ আর বি হচ্ছে কি বড় বেগ। যদি এরকম হয়, যদি এরকম হয় বি ইকুয়াল টু 2 ইউ এর সমান হয়, মানে বড় ব্যাগটা ছোট ব্যাগের দ্বিগুণ, বড় ব্যাগটা ছোট ব্যাগের দ্বিগুণ। অর্থাৎ আমার যদি এরকম হয় যে নৌকার বেগ স্রোতের বেগের ডবল, তাহলে বলতো আলফা ইকুয়াল টু cos ইনভার্স কত হয়ে যাবে, -1/2 হয়ে যাবে না? আমি যদি মান বসাই তাহলে -1/2 হবে, আর যদি -1/2 হয় তাহলে সেক্ষেত্রে রেজাল্ট হবে কত 120 ডিগ্রি। এবং এইটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট তথ্য। হ্যাঁ, যদি একটা দ্বিগুণ হয় সেক্ষেত্রে রেজাল্ট 120 ডিগ্রি আমরা সবসময় করে ফেলবো। আর আমি যদি ঠিক অপোজিট সাইডে করতে চাই, তাহলে স্রোতের বিপরীতে আমার নৌকা চালনা করতে হবে, স্রোতের বিপরীতে আমার কি করতে হবে, নৌকাটা পরিচালনা করতে হবে। সেক্ষেত্রে তুমি যদি টাইম চাও যে এই যে নদীটা আমি পার হবো, প্রয়োজনীয় সময় কত, টি ইকুয়াল টু ডি ডিভাইডেড বাই আর। ডি কি, ডি হচ্ছে নদীর প্রশস্ততা, ডি হচ্ছে নদীর প্রশস্ততা, মানে নদীর কতটা চওড়া, এটা হচ্ছে কি ডি। আর আর হচ্ছে ওই যে লব্ধি বেগ √b স্কয়ার মাইনাস ইউ স্কয়ার, √b স্কয়ার মাইনাস ইউ স্কয়ার। এখন আমি যদি আরেকভাবে ন্যূনতম সময়ে যদি নদী পার হতে চাই, বা এখন সোজা পার না হয়ে যদি হয়ে পার হতে চাই, সাপোজ এটা হচ্ছে নৌকার ব্যাগ আর এটা হচ্ছে স্রোতের ব্যাগ, তাহলে এই দুইটা ব্যাগের লব্ধি আসবে কি এই বরাবর আসবে কি লব্ধি, রাইট? এটা হবে আমার কি রেজাল্ট। তাহলে এটা যদি আমার রেজাল্ট হয়, এটা যদি আমার রেজাল্ট হয়, এই হচ্ছে আমার নদী, আমি নৌকাটাকে এই বরাবর চালনা করছি, এই বরাবর রেজাল্ট গেছে, কারণ কি এই বরাবর আমার হচ্ছে কি স্রোত, এটা হচ্ছে রেজাল্ট। তাহলে সেক্ষেত্রে রেজাল্ট আর এটি এদের মধ্যবর্তী কোণ যদি আলফা হয়, রেজাল্ট আর ইকুয়াল টু হবে √u স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ub cos কত আলফা। নরমালি আর এর মান এটা হবে, নরমালি আর এর মান এটা আসবে। তাহলে এই ক্ষেত্রে আমরা, এই ক্ষেত্রে যদি আমি টাইম বের করি নদী পার হতে প্রয়োজনীয় সময়, সেক্ষেত্রেও ডি ডিভাইডেড বাই আর। কিন্তু এখানে কোশ্চেন আছে আর নিতে হবে আর, কারণ ডি তো এই লম্ব বরাবর দূরত্ব, রাইট? লম্ব বরাবর যদি দূরত্ব নেই তাহলে লম্ব বরাবর ব্যাগ নিতে হবে, রাইট? লম্ব বরাবর ব্যাগ নিতে হবে। লম্ব আগে কিন্তু আমার কোনো কনফ্লিক্ট হয় নাই, কারণ কি, কারণ দেখো এই যে আমি যখন এই ডি নিছিলাম, ডি লম্ব বরাবর দূরত্ব, আর লম্ব বরাবর লব্ধি বেগ ছিল √b স্কয়ার মাইনাস ইউ স্কয়ার। আর এখন যেটা, সেটা কিন্তু লম্ব, এই যে আর এর মানে এটা কিন্তু লম্ব বরাবর ব্যাগ না, এটা এই বরাবর ব্যাগ ছিল, ক্লিয়ার? তাহলে আমার এই বরাবর ব্যাগ হবে, এই বরাবর ব্যাগ হবে বি সাইন আলফা, অলওয়েজ বি সাইন আলফা। বি মানে নৌকার বেগের সাইন আলফা নিতে হবে, নৌকার বেগের সাইন আলফা নিতে হবে, নৌকার বেগের সাইন আলফা নিতে হবে। তাহলে চলো আমরা অঙ্ক করি। একটি খরস্রোতা নদী সবচেয়ে কম সময় যদি নদী পার হতে চাই, সবচেয়ে কম সময় যদি নদী পার হতে চাই, তাহলে সবচেয়ে কম সময় নদী পার হতে গেলে ঠিক এ থেকে নৌকা নিয়ে আমি এই বরাবর বি বরাবর যাত্রা শুরু করব। আমার নৌকাটা নিশ্চয়ই সি বিন্দুতে পৌঁছাবে, বাট যাত্রা শুরু করতে হবে কি বরাবর, লম্ব বরাবর। আমি যাত্রা যদি লম্ব বরাবর শুরু করি, সেই ক্ষেত্রে আমার থিটার মান কত ডিগ্রি হয়, সরি আলফার মান কত ডিগ্রি হয়, আলফার মান হয় কত 90 ডিগ্রি।
মানে এই যে স্রোতের ব্যাগ আর এই যে হচ্ছে নৌকার ব্যাগ, এই দুইটা ব্যাগের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হচ্ছে? মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। এই নৌকা কোন দিকে চালনা করতে হবে? ঠিক অপোজিট শোরের দিকে, মানে ঠিক বিপরীত তীরের দিকে। এই যে এটা ছিল, এটা কিছুটা ঢাকা ইউনিভার্সিটি কিন্তু কোশ্চেন, এটা অপোজিট শোর। অপোজিট শোর মানে একেবারে ঠিক যে বিপরীত নদীর যে তীরটা আছে সেই বিপরীত তীরের দিকে আমাকে নৌকাটা পরিচালনা করতে হবে। তারপরে একজন ছাত্র স্রোতের ব্যাগের দ্বিগুণ বেগে, এই যে একটু দেখো, স্রোতের ব্যাগের দ্বিগুণ, স্রোতের ব্যাগের দ্বিগুণ ব্যাগ, তাহলে আমরা এখানে কিন্তু বলতে পারি এটা হচ্ছে v ইকুয়াল টু কত? 2u। কারণ সাঁতারুর ব্যাগ স্রোতের ব্যাগের দ্বিগুণ, স্রোতের ব্যাগ u, তাহলে v ইকুয়াল টু কত? 2u। ছাত্রী একটি নদীর অপর তীরে যাত্রা বিন্দুর বিপরীত বিন্দুতে পৌঁছাইছে। যাত্রা বিন্দু, এই যে দেখো যাত্রা বিন্দুর বিপরীত বিন্দুতে পৌঁছাইছে, তাই না? তাহলে সে একবারে নদীটা কিভাবে পার হয়েছে বলতো? নদীটা ঠিক আড়াআড়ি ভাবে সোজা পার হয়েছে, সোজা পার হয়েছে। এ বিন্দু থেকে যাত্রা শুরু করে বি বিন্দুতে পৌঁছেছে, তার মানে সে নৌকাটাকে এই বরাবর যাত্রা শুরু করছিল। স্রোতের সাথে তার কত কোণ করতে হবে, রাইট? আলফার মান চাইছে। আলফা ইকুয়াল টু কত ডিগ্রি? আলফা ইকুয়াল টু 120 ডিগ্রি। যখনই এই কন্ডিশন হবে তখনই আলফা ইকুয়াল টু কত? 120 ডিগ্রি। তাও যদি তোমার অঙ্ক করতে ইচ্ছা হয় cos ইনভার্স মাইনাস ইউ বাই ভি, রাইট? একটা আরেকটা দিকে, তাহলে এটা হচ্ছে আলফার মান, তাহলে cos ইনভার্স মাইনাস হাফ মানে 120 ডিগ্রি। cos ইনভার্স মাইনাস হাফ মানে 120 ডিগ্রি। তারপরে আসি, আচ্ছা আমরা এখন কার গ্রেডিয়েন্টে চলে আসছি, তাই? কার গ্রেডিয়েন্টে চলে আসছে। আচ্ছা তাহলে আমরা একটু দেখি গ্রেডিয়েন্ট, তারপরে হচ্ছে ডাইভারজেন্স, তারপরে হচ্ছে কার্ভ। এই তিনটা জিনিস নিয়ে আমাদের পড়তে হবে, হ্যাঁ? বই পড়ার কোনো দরকার নেই। গ্রেডিয়েন্ট হচ্ছে নরমাল গুণ, সহজ কথা, নরমাল গুণ। আর ডাইভারজেন্স হচ্ছে ডট অবলিক স্কেলার গুণ, হ্যাঁ? স্কেলার গুণ, স্কেলার গুণ। আর কার্ভ হচ্ছে ক্রস গুণ, ক্রস গুণ, ক্রস গুণন হচ্ছে কার্ভ। এটা কাদের সাথে করব? নিশ্চয়ই ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর, ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটরের সাথে করব, রাইট? এটা ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর কোন একটা ভেক্টরের ডট গুণ, ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর কোন একটা ভেক্টরের ডট গুণ, তাহলে কি পাওয়া যাবে? কার্ভ পাওয়া যাবে। আচ্ছা এই যে এই ডাইভারজেন্সের ক্ষেত্রে আমাদের চিত্র দেওয়া থাকতে পারে। চিত্র যদি এরকম হয়, তীর চিহ্নগুলো যদি বাহিরের দিকে আসে, হ্যাঁ, বলরেখাগুলো যদি বাহিরের দিকে, তার মানে কি বলরেখাগুলো বাহিরে ছড়িয়ে যাচ্ছে, তাই ডাইভার্ট হয়ে যাচ্ছে। এই জন্য এটাকে বলা হয় পজিটিভ ডাইভারজেন্স, এটাকে বলা হয় পজিটিভ ডাইভারজেন্স, বলরেখাগুলো ডাইভার্ট হয়ে যাচ্ছে। আচ্ছা যদি বলরেখাগুলো ভিতরের দিকে জড়ো হইতে থাকে, কোন একটা বিন্দুর দিকে আসতে থাকে, তখন বলো এটাকে ডাইভার্ট হচ্ছে না আর জড়ো হচ্ছে? জড়ো হচ্ছে। এটা হচ্ছে নেগেটিভ ডাইভারজেন্স, এটা হচ্ছে নেগেটিভ ডাইভারজেন্স, যেটাকে বলা হয় কনভার্জেন্স। আর যদি এইরকম হয় যে বলরেখা যতগুলো আসছে ততগুলো ব্যাক করে চলে যাচ্ছে, আসলে কোনো বলরেখা আর থাকতেছে না, বাড়তেও আছে না, কমতেও আছে না, তাহলে এখানে ডাইভারজেন্স হচ্ছে না, উল্টা জড়ো হচ্ছে না, এটাকে বলা হয়, এটাকে বলা হয় ডাইভারজেন্স জিরো। আর ডাইভারজেন্স জিরো মানে হচ্ছে সলিনয়েডাল, সলিড আছে, সহজ কি আছে? সলিড, যা ছিল তাই আছে, কোনো ঝামেলা তৈরি হয় না এখানে। তাহলে ডাইভারজেন্স শূন্য হওয়া মানে কি? সলিনয়েডাল। ডাইভারজেন্স শূন্য হওয়া মানে সলিনয়েডাল। আর ডাইভারজেন্স মানে হচ্ছে ডট গুণন, মাথায় রাখবো। আর ক্রস গুণন যদি শূন্য হয়, ক্রস গুণন, হ্যাঁ, ক্রস গুণন, কোন একটা ভেক্টরের ক্রস গুণন শূন্য হলে সেটা হবে অঘূর্ণনশীল, মানে ওই ভেক্টরটা অঘূর্ণনশীল, ওই ভেক্টরটা ঘুরবে না, অঘূর্ণনশীল। অঘূর্ণনটা আরেকটা কথা বলা যাবে, সেটা হচ্ছে সংরক্ষণশীল, সংরক্ষণশীল। অঘূর্ণনশীল অথবা আরেকটা কথা বলা যাবে, সেটা হচ্ছে কি সংরক্ষণশীল। তাহলে কাল শূন্য হওয়া মানে সে অঘূর্ণনশীল নাকি সংরক্ষণশীল। এই গ্রেডিয়েন্টের তো নরমাল গুণ, এটা নিয়ে আর থিওরি যে একটা কথাবার্তা আছে সেটা যে তোমাদেরকে যে দিয়ে দিব আমি, যাদের দরকার তারা অবশ্যই আমাকে এই নাম্বার 01 4টা 9 4টা 3 4 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করা আছে, এই হোয়াটসঅ্যাপ নক দিলে আমি আজকে যে পিডিএফটা, আজকে যে ক্লাস পিডিএফটা, সেই ক্লাস পিডিএফ দিয়ে দিব। সেই ক্লাস পিডিএফ এ এই থিওরি পার্টটুকু মানে কোন অংশটুকু পড়তে হবে নিশ্চয়ই আমি ক্লাসে 98% বলে ফেলছি, তখন ওই উদাহরণগুলো তুমি দেখতে পারো। তাহলে চলো অঙ্ক করি। এখানে কি বলতে, আর একটা ভেক্টর তার ডাইভারজেন্স বের করতে পারছে, এই যে দেখো ডাইভারজেন্স, তাহলে বি ডট
আর। এটা মানে কি জানো, বি ডট আর। আমি যখন ডাইভারজেন্স বের করবো, সহজ কথা, আয়ের সহগকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করবো, আয়ের সহগকে এক্স এর সাপেক্ষে, তাহলে এক্স কে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 1, তারপরে জে এর সহগকে ওয়াই এর সাপেক্ষে, ওয়াই কে ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করলে সেটাও হবে 1, কে এর সহগ যা থাকবে তাকে জেড এর সাপেক্ষে অন্তরীকরণ করবো, কে এর সহগ এখানে জেড, জেড কে জেড এর সাপেক্ষে অন্তরীকরণ করলে সেটাও হবে 1, তাহলে 1 + 1 + 1 which is 3, তাহলে এটা রেজাল্ট হচ্ছে কত, 3। আর ডাইভারজেন্স যেহেতু ডট গুলো এটা মানে মান, আর কোনো কিছু না। তারপরে আসি, দেখো এই যে ডাইভারজেন্স বের করতে বলছে, রাইট, ডাইভারজেন্স, তাই না? এই যে আর এর ডাইভারজেন্স, আর এর ডাইভারজেন্সটা কি, আর এর ডাইভারজেন্সটা কি, এই যে ভেক্টর অপারেটর সাপেক্ষে আর সরাসরি ডট গুণন, ডট গুণন কি, এই যে এক্স এর সহগ, এক্স এর সহগকে আমি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করব, তাহলে জি এক্স কে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে সেটা হবে 3, প্লাস এই যে ওয়াই এর সহগ, একে আমি ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করব, জে এর সহগ, জে এর সহগ, জে এর সহগ কত, এটা আই এর সহগ, জে এর সহগ কত, 2y, 2y কে y এর সাপেক্ষে অন্তরীকরণ করলে only 2, আর এই যে k এর সহগ, একে আমি z এর সাপেক্ষে অন্তরীকরণ করব, k এর সহগ কত, 4z, তাহলে একে যদি আমি z এর সাপেক্ষে অন্তরীকরণ করি only হবে কত, 4, তাহলে 3 আর 2 5 আর 4 কত, না, উত্তর হবে কত, উত্তর হচ্ছে না। তারপরে আমরা আসি, দেখো একটা ভেক্টর এর ডাইভারজেন্স বের করতে বলছে, তাহলে আমরা ডাইভারজেন্স বের করি, ডাইভারজেন্স বের করি, রাইট, ডট করব, কি করব, এই যে x এর সহগ একে, সরি i এর সহগ একে আমি x এর সাপেক্ষে অন্তরীকরণ করব, এখানে i এর সহগ কত, বলো i এর সহগ হচ্ছে, i এর সহগ কত, 3x² z, একে যদি আমি x এর সাপেক্ষে অন্তরীকরণ করি, মাথায় রেখো, তাহলে g আর z এটা কিন্তু ধ্রুবক, বাইরে চলে আসবে, g z ধ্রুবক বাইরে চলে আসবে, অনলি x² এর অন্তরীকরণ হবে, x² অন্তরীকরণ কত হবে, 2x, তাহলে 3 হলো 6, তাহলে 6xz প্লাস, তাহলে যখন এই z সহগকে y এর সাপেক্ষে অন্তরীকরণ করব, y এর সাপেক্ষে অন্তরীকরণ করলে x আর z² ধ্রুবক, x আর z² ধ্রুবক, তাহলে y কে y এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 1, তারপরে প্লাস, এখন এই যে k এর সহগকে আমি z এর সাপেক্ষে অন্তরীকরণ করব, তাহলে k এর সহগকে যদি z এর সাপেক্ষে অন্তরীকরণ করি, আচ্ছা এটা মাইনাস হবে কারণ এখানে একটা মাইনাস আছে, এখানে একটা মাইনাস আছে, তাহলে সাপেক্ষে যদি অন্তরীকরণ করি x³ আর y², x³ y², এটা কি ধ্রুবক বাইরে আসবে, z এর সাপেক্ষে z এর অন্তরীকরণ কত, 1, তাহলে আমি কি পাইলাম, 6xz প্লাস xz² মাইনাস x³ y² মাইনাস x³ y², এই 6xz xz² মাইনাস x³ y²। তাহলে এই ধরনের কোশ্চেন বলো তোমাকে কি আটকাতে পারবে? কোনোভাবেই না। এই ভেক্টর ক্যালকুলাস থেকে আমি তোমাকে এই কোশ্চেন বলে ফেলছি যে তুমি কিভাবে অ্যানসার করবে। তারপরে আসো, এই যে আমি ভেক্টর ক্যালকুলাসের যদি বলি সর্বশেষ অঙ্কটা তোমাকে দেখাই, বলা হচ্ছে একটি হচ্ছে অবস্থান ভেক্টর দেওয়া আছে, কি দেওয়া আছে, অবস্থান ভেক্টর, বুঝছো, এখানে কি হচ্ছে সময়, বস্তু যদি ত্বরণের মান নির্ণয় করতে বলছে, আর দেওয়া আছে, ধরো সরণ দেওয়া আছে, ত্বরণ বের করতে বলছে, আমরা নরমালি কি জানি, বেগ b = কি জানি বলো তো, b = কত, s / কত t, আমি যদি ক্যালকুলাসের ভাষায় বলি সেটা হচ্ছে g dt অফ কত s, তার মানে s কে একবার সময় সাপেক্ষে অন্তরীকরণ করলে, সরণকে সময় সাপেক্ষে অন্তরীকরণ করলে সেক্ষেত্রে কি পাওয়া যাবে, বেগ পাওয়া যাবে। অনুরূপভাবে n = নরমালি জানি কত, b/t, আমি যদি ক্যালকুলাসের ভাষায় বলি d dt অফ কত t, তার মানে b কে একবার অন্তরীকরণ করলে কি পাওয়া যাবে, ত্বরণ পাওয়া যাবে। আচ্ছা এখানে তুমি s দেখছো, s এর পরিবর্তে তুমি r লিখতে পারো। আচ্ছা এখন আমাকে একটু বলো, তার মানে আমাকে যখন r দিয়ে দিচ্ছে, আমাকে যখন r মানে সরণ দিয়ে দিয়েছে, আমাকে যদি ত্বরণ চায়, তাহলে সরণকে একবার অন্তরীকরণ করলে, সময়ের সাপেক্ষে একবার অন্তরীকরণ করলে কি পাবো, বেগ পাবো, তারপর আরেকবার অন্তরীকরণ করলে কি পাবো, ত্বরণ পাবো। তাহলে আমি একবার বেগ বের করতে চাই, তাহলে এটা হবে কত, d dt অফ এই মানটা, রাইট, কত 4ti প্লাস কত g t² কত z, তাহলে এটা করলে কত হয়, t এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 4 বাইরে আসবে, 4i, তারপরে এটা কত, 3 × 6 6tz, তাহলে এটা আমি পাইলাম ব্যাক। তাহলে ত্বরণ যদি পেতে চাই এটাকে আবার অন্তরীকরণ করতে হবে, না, তাহলে 4 যদি অন্তরীকরণ করি তাহলে এটা তো 0 হয়ে যাবে, কারণ 4 একটা ধ্রুবক, আর t এর সাপেক্ষে এর অন্তরীকরণ 0 হয়ে যাবে, তাহলে এটা অনলি থাকবে কত, 6, t এর সাপেক্ষে t এর অন্তরীকরণ কত, 1, তাহলে 6 দেয়া which is 6, এর মান যদি বলি অনলি কত, 6, তাহলে ত্বরণের মান কত পাইলাম, ত্বরণের মান পাইলাম কত, অনলি 6, ত্বরণের মান হচ্ছে অনলি 6। সেই সাথে সাথে ভবিষ্যৎ প্রার্থীয়ান যারা আছো, যারা ভবিষ্যতে ইনশাআল্লাহ মানে তোমরা যদি রাইট ওয়েতে পরিশ্রম করে যাও, একবার অনেক বেশি পরিশ্রম করা লাগবে বিষয়টা কখনোই না, বাট রাইট ওয়েতে হইতে হবে, তারা অবশ্যই ভবিষ্যতে
আর যে এইগুলো আছে, বিশ্ববিদ্যালয়গুলো আছে, বিশেষ করে কৃষি গুচ্ছ, তারপরে গুচ্ছ, এগুলোতে তোমরা টপ করবে, এটি আমার প্রত্যাশা, এবং বাস্তবে তাই করবে যদি এই ইনস্ট্রাকশন গুলো শোনো। আর এই ক্লাসগুলো যদি ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই আমাদের সাথে অ্যাটাচ থাকতে পারো। এই আমাদের যে পেজ আছে এবং ইউটিউব যে চ্যানেল আছে, সেখানে আমি নিয়মিত ভিডিও আপলোড দিব। সেই আপলোড গুলো তুমি নিজে দেখে উপকৃত হবে এবং তোমার যে বন্ধু বান্ধব তাদেরকেও জানাবে বলে আমি বিশ্বাস করি এবং প্রত্যাশা করি। ভালো থাকবে সবাই। আল্লাহ হাফেজ।